ছাত্রছাত্রীরা, so we have begun our journey and obviously proceeded a little. আমাদের তো জার্নিটা একটা রিস্টার্ট হলো এবং আমরা কিছুটা এগিয়েছি বলতে জাস্ট প্রিলিমিনারি একটা সেগমেন্ট আলোচনা করেছি, যেখানে আমি চেষ্টা করেছিলাম তোমাদের সামনে সাউন্ড থেকে কি করে লেটার, লেটার থেকে কি করে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, অ্যান্ড অবভিয়াসলি এই জার্নিটার শেষে পার্ট অফ স্পিচ কিভাবে আমরা আইডিয়াটাকে ফ্রেম করব এবং পার্ট অফ স্পিচের সম্পর্কে একটু ডিটেলড আইডিয়া যেগুলো আমাদের জানা দরকার সেগুলো জানিয়েছি। তো আজকে একটা কথা বলে আমি শুরু করি, যদিও কথাটা বলে দেওয়া উচিত ছিল আমার প্রথম ক্লাসেই, দেরি হলেও কোনো ক্ষতি নেই, কারণ ইংরেজিতে একটা কথাই রয়েছে, বেটার লেট দ্যান নেভার। একদম না হওয়ার থেকে দেরি করে হলেও মোটামুটি ঠিক আছে, এবং এটা আমার একটা ব্যাপার যেটা সবসময় মাথায় রাখতে হবে। প্র্যাকটিক্যালি একটা বড়সড় সমস্যা থেকে যায় আমাদের ইংরেজি শেখায় এবং শেখানোয়, কারণ শেখানোটা মনে হয় আগে, শেখাটা পরে, কারণ শেখালেই তো তোমরা শিখবে। তো যে সমস্যাটা থেকে যায় সচরাচর সেটা হচ্ছে যে আমরা ব্যাকরণ, বাংলাতেই হোক বা ইংরেজিতে গ্রামার হোক, হোয়াট এভার দ্য ম্যাটার মেবি, দ্য গ্রামার অফ এভরি ল্যাঙ্গুয়েজ শুড বি টট উইথ দ্য প্র্যাকটিক্যাল পারপাস ইন মাইন্ড। ব্যাপারটা কি? বাস্তবসম্মত যে উদ্দেশ্য গ্রামার শিক্ষার ক্ষেত্রে থাকা উচিত সেটা হচ্ছে এই, ইট ইজ মোর আ ম্যাটার অফ অ্যাপ্লিকেশন দ্যান এ ম্যাটার অফ মিয়ার মেমোরাইজিং। অর্থাৎ ব্যাকরণ বা গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু খুব বেশি করে প্রায়োগিক দিকের উপর নির্ভরশীল। মুখস্থ করলাম গ্রামারের রুলস, অনেক কিছু জানলাম, কিন্তু সেটাকে প্রয়োগ করতে গিয়ে ফেল করলাম, তাহলে তার কোনো অর্থই নেই। there is no sense in that kind of learning, there is no purpose of that, it is simply fruitless learning. তো এইটা কেন বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্রামারের রুলগুলোকে মুখস্থ করি, খুব ঝেড়ে ঝুড়ে মুখস্থ করলাম, তারপরে দেখা গেল কিন্তু প্রায়োগিক দিকে গিয়ে আমরা ফেল করলাম। এটা হয়, হামেশাই হয়। তো সেই জন্য আমি প্রথমে একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি সবাইকে, গ্রামারের যেটুকু রুলস আমি আলোচনা করব, বা যেটুকু কেন পুরোটাই আলোচনা করব, প্রত্যেকটা ক্ষেত্রে একটা পারপাস আমার মাথায় থাকবে, এবং তোমরা যেটা শিখছো বা আপনারা যারা দেখছেন আমাকে এই ভিডিওগুলোর মধ্য দিয়ে, যে প্রত্যেকটা ব্যাকরণের রুল বা গ্রামারের রুল আমি শেখাবো এই উদ্দেশ্য নিয়ে যে এটাকে আমাকে বাস্তবায়িত করতে হবে while speaking or writing, so you must apply them correctly. কেন এতগুলো কথা আমি আজকে শুরুতে বললাম? কারণ আমরা পার্ট অফ স্পিচের পরে যে জায়গাটা চলে যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে পরিষ্কার টেন্স। কারণ আমি বলে দিয়েছি কতদিন যে চারটে পার্ট রয়েছে ইংরেজি গ্রামার মূল স্তম্ভ, the four main pillars of English grammar learning or teaching, whatever you may call, that there are, first of all, idea of part of speech, then obviously tense, the third one being clause, and the fourth one being the use of prepositions. Definitely there are others, they must be learned, তাদেরকে শিখতেই হবে, কিন্তু মূল স্তম্ভ আমার মতে এই চারটে। তো কোয়াইট ন্যাচারালি আমি পার্ট অফ স্পিচের আইডিয়াটা ক্লিয়ার করে দিয়েছি। সো হোয়াট ইজ এক্সপেক্টেড অফ মি নাও, দ্যাট আই শুড বিগিন দ্য টেন্স ডিসকাশন, দ্য সেগমেন্ট অন টেন্স। কিন্তু না, আমি টেন্সে যাব আরো কিছুটা পরে। তার আগে একটা আমার খুব ভাইটাল জিনিস আলোচনা করা রয়েছে, যেটা কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি, ফ্রেজ স্ট্রাকচার। ফ্রেজ স্ট্রাকচার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ভাবে যে আমরা ফ্রেজ কথাটা শুনেছি, এই নয় যে প্রথমবার আমি ফ্রেজ কথাটা বলছি, কিন্তু আইডিয়াটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার নয়। আমার যে আগের ভিডিওগুলো রয়েছে নলেজ টু উইথ সোমনাথে, সেখানে আমি ডিটেলসে বলেছি, কতগুলো ভিডিও রয়েছে ওখানে, বেসিক্স যে ইংলিশ গ্রামার এবং ইংলিশ ফর অল এই হেডিংয়ে এখনো ভিডিওগুলো অ্যাভেলেবল, ওগুলো আমি ডিলিট করিনি এবং ডিলিট করবো না। যদি আপনাদের বিস্তারিত কোনো আইডিয়া থাকে আমার চ্যানেলটায় যাবেন, নলেজ টু উইথ সোমনাথ, তাতে দেখবেন ইংলিশ টিচিং বলে একটা প্লে লিস্ট আছে, তার উপরে ভিডিওগুলো রয়েছে, মানে তাতে রয়েছে এই লিস্ট প্লে লিস্টের মধ্যে। তো যাই হোক, আমি আজকে খুব সহজ করে ছোট করে একটা জিনিস বলে দিতে চাইছি যে টু লার্ন ইংলিশ গ্রামার, হ্যাঁ আরেকটা কথা, ইংলিশ গ্রামার বলে অনেক বড় করে বোঝায়, প্রত্যেকটা গ্রামার রুল ইন এভরি ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভরি গ্রামার রুল ইজ ইন্টেন্ডেড টু ফ্রেম দ্য সেন্টেন্স কারেক্টলি, আর কিচ্ছু নয়। বাক্যটাকে সঠিকভাবে তৈরি করার উদ্দেশ্য নিয়ে আমরা জার্নি শুরু করলাম বা করেছি এবং করা উচিত। তো সেইখানে দাঁড়িয়ে যেটা দাঁড়াচ্ছে কি না, আমরা একটা বাক্যের যে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো সম্পর্কে একটা আইডিয়া পরিষ্কার হয়ে যাওয়া উচিত। সিম্পল আনসার আপনাদের কাছ থেকে আসা উচিত বা তোমাদের কাছ থেকে আসা উচিত, স্যার অলরেডি হ্যাভ ডিসকাস দ্যাট দ্য পার্টস অফ স্পিচ আর দ্য পার্টস অফ দ্য স্পিচ অর সেন্টেন্সেস।
আর ওটা শিখে গেছি মানে ব্যাপারটা ক্লিয়ার না, ব্যাপারটা ক্লিয়ার হয়নি। আমরা ওয়ার্ডগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছি, কিন্তু ওই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে আমরা প্রয়োগ করব, সেই প্রয়োগের ক্ষেত্রে ওয়ার্ড থেকে সেন্টেন্স পর্যন্ত যাওয়ার মাঝখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, আর সেই ব্যাপারগুলোকে এক কথায় আমরা বলতে পারি ফ্রেজ স্ট্রাকচার। আরো অন্যভাবে অনেকে বলেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আরো অনেক ডিপার ব্যাপার, আরো অনেক ডিটেলড ব্যাপার, সেটা আমি পরে আসবো ডেফিনেটলি। তবে তার আগেই ফ্রেজ স্ট্রাকচার ব্যাপারটা কি, ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে বেসিক ফারাকটা কথা একটু বলে দিই। সেন্টেন্সের ডেফিনেশন গতদিন যেটা আমি আলোচনা করেছিলাম সেটা ছিল এই যে a sentence a group of words having a subject and a finite verb of its own and it denotes or it denoting some kind of action। বা আরেকটু অন্যভাবে যদি বলি আমি মোটামুটি যে a sentence is a group of words denoting an action, এটাই বলেছিলাম ঠিক। তো এই যে ব্যাপারটা আমি বললাম, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকবে এবং তার মধ্যে একটা অ্যাকশন থাকবে, এবং অ্যাকশন বোঝায় যে শব্দগুলো তাকে আমি বলেছি আগে কিন্তু অলরেডি ভার্বস, ভার্বস অর্থাৎ ক্রিয়াপদ। এবারে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে আমরা যখনই অ্যাকশন বোঝাতে যাচ্ছি, একটা ভার্ব ইউজ করছি, তাকে আরেকটা কথা, সেন্টেন্সের মূল লোক কিন্তু ভার্ব, এটা মাথায় রাখবেন প্লিজ কিপ ইন মাইন্ড। একটা সেন্টেন্সের মূল লোক কিন্তু ভার্ব। ঠিক যেরকম একটা পরিবারের, অনেক হয়তো সহমত আমার সঙ্গে নাও হতে পারেন, আমি মনে করি একটা পরিবারের প্রধান লোক হচ্ছেন মা বা যিনি মেন ফিমেল ফ্যাক্টর। বাবা যতই বাইরে ইনকাম করুন না কেন, যতই পারিবারিক নমিনাল হেড হন না কেন, মূল লোক কিন্তু মা। এটা আমার সঙ্গে অনেকে ডিফার করতে পারেন ওপিনিয়নে, বাট আই থিঙ্ক সো। তো যেটা দাঁড়াচ্ছে এই জায়গাটাতে, একটা ক্রিয়াপদের প্রচুর গুরুত্ব রয়েছে বাক্যের মধ্যে, আমি সেটা পরে আসছি। তবে তার আগে একটা কথা বলে নিই, আমরা একটা বাক্যের মধ্যে যে যে ওয়ার্ডগুলোকে প্লেস করলাম সেগুলো তো জেনে নিয়েছি পার্ট অফ স্পিচ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্রেজের মধ্যেও কিন্তু অনেকগুলো শব্দ আমরা দেখবো। তাহলে সেন্টেন্স ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে এইটাই যে ফ্রেজের মধ্যে আমরা কমপ্লিট কোনো সেন্স বা সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হতে দেখি না, একটা অর্থ কিন্তু রয়েছে, ডেফিনেটলি মিনিং ইজ দেয়ার। ব্যাপারটা আমি বোঝাই একটু উদাহরণ দিয়ে। সাপোজ bunch of grapes, 1 2 3 4, 4 words are there. Next আমি লিখলাম I like tea, only 3 are here, there are 4 words, here are 3। তো এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, কারণ এর মধ্যে একটা অ্যাকশন ডিনোট করছে, একটা মনের ভাব বা সেন্স। এটা মনের ভাব ব্যাপারটা যদি ভাবি যে রাগ অভিমান এগুলো ভাব, তা কিন্তু নয়। ইন গ্রামাটিক্যাল সেন্স মনের ভাব মানে হচ্ছে একটা সেন্স, একটা পুরো ব্যাপারটা অ্যাকশন ডিনোটিং ব্যাপার, অর্থাৎ একটা কাজ বোঝাচ্ছে। দেখুন খেয়াল করে, আই লাইক টি, আই লাইক টি, এর মধ্যে একটা অ্যাকশন বোঝাচ্ছে। অলদো দেয়ার আর অনলি 3 ওয়ার্ডস, only one word sentence also can be there, এটা আমি জানেন অনেকে, গো, only one word, ওকে। যাই হোক, a bunch of grapes, there are 4 words, 4টে শব্দ রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো অ্যাকশন ডিনোট হচ্ছে না, অ্যাকশন কিছু বোঝাচ্ছে না। সো ইট ইজ অলসো গ্রুপ অফ ওয়ার্ডস আর হ্যাভিং আ মিনিং, এর একটা অর্থ কিন্তু রয়েছে, এক থোকা আঙ্গুর, তাই তো, কিন্তু এর মধ্যে কোনো অ্যাকশন নেই, কোনো কমপ্লিট সেন্স এ ক্যারি করছে না। ফলে এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে এইটা শুনে অনেকের মাথায় আসতে পারে স্যার ফ্রেজের ক্ষেত্রে তাহলে কখনোই ভার্ব থাকবে না। ফ্রেজের ক্ষেত্রে ভার্ব থাকবে না এটা আমি বলতে পারি না, কারণ ভার্বাল ফ্রেজ আমি পড়াবো। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা বেশিরভাগ ফ্রেজের ক্ষেত্রে দেখি ভার্ব থাকে না, কিন্তু ভার্বাল ফ্রেজও হয়। তো ফ্রেজ আর সেন্টেন্সের মূল ফারাকটা হচ্ছে এই জায়গাটাতে যে ফ্রেজের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেখানে কোনো অ্যাকশন কমপ্লিটলি এক্সপ্রেসড হচ্ছে না, বা একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, যেটা সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে। বাট বোথ আর গ্রুপ অফ ওয়ার্ডস, এইটুকুই বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তো তাহলে ফ্রেজ আর আমরা সেন্টেন্সের মধ্যে ফারাকটা বুঝে নিলাম। এরপর একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা আমি আসতে চাইছিলাম। তো ফ্রেজ স্ট্রাকচার কথা আমি কেন ব্যবহার করলাম? শুধু আমি ফ্রেজ বলতে পারতাম, সেটা আমি একটু পরে আসবো। নিচে আবার একটা জিনিস রেখেছি, নাউন ফ্রেজ বা এই সমস্ত ব্যাপার স্যাপার। তো এগুলোতে আমি আজকে কতটা কাভারিং দিতে পারবো বা কতটা এটা কভার করতে পারবো সেটা আমি জানি না। তো দেখা যাক। আমরা যখন একটা বাক্য তৈরি করছি না, বাক্যের ব্যাপারটাকে একটু সহজ করে বোঝানো যায়। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এক্সাম্পলটা প্রায় সবাইকে দিই, প্রত্যেকটা ক্লাসেই দিই। সো দিস ইজ এ পেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, সিম্পল বল পয়েন্ট পেন।
So there are how many parts? Let's see, 1, okay, 2, 3, 4, ভেতরে রিফিলটা নেই, যে ওটা হলো 5 হতো, সঙ্গে আরেকটা রয়েছে গ্রিপ রয়েছে, এখানে রয়েছে। তো তো এই 5টা পার্টস কিন্তু আলাদা আলাদা তৈরি হয়েছে। এই 5টা পার্টকে মানে আমরা একসঙ্গে কিন্তু কারখানায় তৈরি করা হয়নি, 5টা আলাদা ইউনিটে তৈরি হয়েছে হয়তো। তারপরে কি করা হয়েছে, এগুলোকে অ্যাসেম্বল করে দেওয়া হয়েছে, তাই তো? জাস্ট এই যে অ্যাজ আই এম জাস্ট ডুইং নাও, জাস্ট অ্যাসেম্বলিং দ্য পার্টস মেড ডিফারেন্টলি অর সেপারেটলি, ভেতরে একটা রিফিল ঢুকিয়ে দিলে কমপ্লিট পেন। So this is the example that is also equally appropriate in case of sentence structure. Sentence এর কটা পার্টস রয়েছে, 4 parts. I also told, এটাও এক ধরনের রিক্যাপিচুলেশন আজকে হচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে যদি হট করে কোনো আলোচনা শুরু করে দিয়ে একটা চ্যানেলে জার্নি শুরু হলো, তাহলে কিন্তু একটু খাপ ছাড়াবে। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তো সেক্ষেত্রে তাদের মনে হবে যে কিছুটা খাপ ছাড়া ব্যাপার থেকে গেল, ডিসজয়েন্ট বা ইনকোহেরেন্ট কিছুটা ব্যাপার হলো। তো যাই হোক, একটা সেন্টেন্সের 4টে পার্টস থাকে, এস, ভি, ও, আমি আরেকটা ও লিখি, কিন্তু যদি ও কথাটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমি আমার সুবিধার্থে লিখি, বাচ্চাদের বা যারা লার্নার্স তারা যাতে সহজে মনে রাখতে পারেন, এস ভি ও, কিন্তু হওয়া উচিত এটা এস ভি ও এ হওয়া উচিত। কেন সেটা পরে আসছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে আমি আদার্স বলি, অ্যাকচুয়ালি এর টেকনিক্যাল নামটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ক্লিয়ার? তাহলে একটা সেন্টেন্সের 4টে পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স, আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস। এবার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই 4টে পার্টকে যদি আলাদা আলাদা করে ঠিকঠাক ফ্রেমিং করে নিয়ে জুড়ে দিতে পারি, সেন্টেন্স কমপ্লিট, as it was the case with the pen, isn't it? সো এই যে ব্যাপারটা বোঝালাম, এটাই আমার মূল ফোকাসে থাকবে, অলওয়েজ ইন মাইন্ড, and also it should be in your mind while learning English grammar with me or with anybody else. তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স, এই 4টে পার্টকে আমি যদি ঠিকঠাক ফ্রেমিংটা শিখে যাই, তারপরে অ্যাসেম্বল করে দিলে ঝামেলা খতম। তো তো এখানে একটা আরো দারুণ একটা ইনফরমেশন দিই, যেটা অলরেডি আমার যারা কন্টিনিউয়াস ফলোয়ার আগের চ্যানেলে তারা জানেন ভালো করে, যে এই দুজন লোক আসলে একই লোক, এরা আসলে একই লোক। এই তীর চিহ্নটা আমি দুদিক দিয়ে দেখাবো, হয়তো ঠিক হলো না, যাই হোক, সাবজেক্ট এবং অবজেক্ট বেসিক্যালি একই লোক। ফলে একটা জিনিস শিখলে কিন্তু দুটো জিনিস শেখা হয়ে যাবে। এবং এর সঙ্গে আরেকটা খুশির খবর, ভেরি গুড নিউজ, যে এই যে লোকটি আদার্স বা অ্যাডভার্বিয়ালস, এও বহুলাংশে এই লোকেরই একটা রূপ। সো এখানে যারা বসে, এই যে লোকগুলো সাবজেক্ট, অবজেক্ট, এখানে যে লোকগুলো বসে, তাদের স্ট্রাকচার যদি আমরা ঠিকঠাক শিখে যাই, তাহলে কিন্তু বাকি এই সেগমেন্টটাকে হ্যান্ডেল করা খুব একটা কঠিন নয়, অত্যন্ত সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, তাহলে একটা বাক্যে যদি 4টে বার আমি 100% ধরি, তাহলে এক একটা বার 25%, তাহলে স্যার দেখা যাচ্ছে 1, 2 মানে 50%, 3টার মধ্যে 75% সেন্টেন্স একটা জিনিস শিখলেই হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি তাই, 75% না হোক অন্তত পক্ষে 70% তো বটেই। তাহলে এইখানে যে লোকগুলো আসছে, এরা কারা? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, actually we use noun or noun substitute, that is pronoun, in the places of subject, object, and in some change form sometimes in case of adverbials. কিছু কিছু ক্ষেত্রে এটা চেঞ্জ করা হয়, ওকে এখানে বসে। তাহলে নাউন এবং প্রোনাউন সম্পর্কে ধ্যান ধারণাটা পরিষ্কার যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের 50% তো বটেই, মোর দেন 65% কি 70% আমরা কভার করে নিতে পারবো। আর সেক্ষেত্রে সবচেয়ে যেটা ভাইটাল হয়ে যাচ্ছে, নাউন ফ্রেজটাকে ঠিকঠাক করে শেখা। সঙ্গে আমি প্রিপোজিশন ফ্রেজও লিখেছি, কেন সেটা আসছি না। তো নাউন ফ্রেজের ক্ষেত্রে একটা কথা বলে দিই আমি, এটা একটা ভাস্ট আইডিয়া, এর সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার আগের ভিডিওতে রয়েছে, আমি ওটা কিন্তু রিপিট করবো না, আমি জাস্ট একটা টাচ আপ দিয়ে চলে, এখানে হালকা একটা টাচ করে নিয়ে চলে যাব। যদি ডিটেইলড আপনারা দেখতে চান, আমি হ্যাঁ আমার ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? কারণ ওই বিস্তারিত আলোচনা, যেটা আমি প্রায় 2 বা আরো বেশি ক্লাস লাগিয়েছিলাম, অ্যাকচুয়ালি আই ডিভোটেড most probably 2.5 classes on the or near about 3 classes on the discussion of noun phrase, so I don't like to repeat that, ওটা অনেকটা টাইম টেকিং ব্যাপার। আপনারা লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন।
তো যেটা ছোট্ট করে আমি বলতে চাইছি সেটা একটু বলে নেওয়া যাক এখানটাতে, যে আমরা কথা প্রসঙ্গে আমি খুব সহজ করে বলেছিলাম যে নাউনের স্বভাবটা হচ্ছে একটা রাজামশাইয়ের মতো। রাজামশাইরা আগেকার দিনে যখন বেরোতেন রাজপ্রাসাদ থেকে দুভাবে বেরোতেন, কখনো একাই বেরোতেন চুপি চুপি ছদ্মবেশে, প্রজারা কে কি ভাবছে তার সম্পর্কে কে কি বলছে জানার জন্য রাতে ছদ্মবেশে বেরোতেন, এবং সেই বেরোনোর সময় খুব বিশ্বস্ত এক আধজন অনুগামীকে সঙ্গে নিতেন, সে মন্ত্রী বা কোতোয়াল বা কেউ একজন, খুব রেয়ার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে রাজামশাই বা মহারাজা একা বেরোতেন। আবার কখনো কখনো রাজামশাই পাবলিক যখন অ্যাপিয়ারেন্স দিতেন, অর্থাৎ when he appeared publicly as the king with the great grandeur, তখন হতো কি সামনে পেছনে প্রচুর লোক লস্কর থাকতো। বলেছিলাম এটা মজা করে যে সামনে একজন রাস্তা ঝাঁটিয়ে যেত, একজন জল ছড়িয়ে যেত, একজন ফুল ছড়িয়ে যেত, একজন বাঁশি ভুগতে ভুগতে যেত, ওই মহারাজের আগমন বার্তা সিঙ্গা ফুঁকে ফুঁকে বলতো, একজন ডিগ 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 করে বাজনা বাজাতো। তারপর রাজামশাই যেতেন হাতিতে চড়ে কি রথে চড়ে, তার পেছনে একজন ছাতা ধরে থাকতো, তার উড়নি একজন ধরে থাকতো, তার মালপত্র নিয়ে যেত, একজন হাওয়া করতে করতে যেত, এই ব্যাপারটা আবার ছিল। তো এই সমস্ত ব্যাপার ছিল আগে। ঠিক ব্যাপারটা অলমোস্ট তাই ইন কেস অফ নাউন। এবং যেটা বলতে চাইছিলাম, নাউনের আগু পিছু কারা আসবে যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, আমি সেটা দেখাবো না, জাস্ট ছোট ছোট করে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটা বলছি বয়, এটা একটা নাউন, আমি একটু দূরেই লিখলাম উইথ অবভিয়াসলি ডেফিনিট পারপাস। আমি বললাম এবারে, সবাই আমি একটু আগে লিখছি দ্য বয়, তাহলে বয় এটা নাউন, এর সঙ্গে আমি অ্যাড করলাম কাকে, আর্টিকেল। আর্টিকেলকে আমি আরেকটা টার্মে বলেছিলাম ডিটারমাইনার। তা এবারে আমি জুড়লাম একটা অ্যাডজেক্টিভ জুড়লাম স্মার্ট, তাহলে আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ একদম ইন দ্য স্ট্রিক্ট সেন্স, দ্য স্মার্ট বয়। তারপরে আমি আরেকটা শব্দ জুড়লাম দ্য ফার্স্ট স্মার্ট বয়, ঠিক আছে, প্রথম চটপটে ছেলেটি। তারপরে দিলাম দ্য ফার্স্ট স্মার্ট ওকে ক্রিশ্চিয়ান বয়। আমি কিন্তু আবার একটা শব্দ জুড়লাম, এটা বলা হচ্ছে ক্লাসিফায়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি জুড়লাম, এটা একটু চেঞ্জ করবো, সাম অফ দ্য ফার্স্ট স্মার্ট ক্রিশ্চিয়ান বয়েজ। আমি যদি এটা করতে চাই, সাম অফ লাগাই, এটা প্রি ডিটারমাইনার। প্রি ডিটারমাইনার, ডিটারমাইনার, এটা কি, এটা বলে দিয়েছিলাম অর্ডিনাল নাম্বার ফার্স্ট, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভ, এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু এর নাম হচ্ছে ক্লাসিফায়ার, তারপরে নাউন। তাহলে এই যে আমি পরপর শব্দ জুড়ে যাচ্ছি, পরেও লাগাতে পারি some of the first smart Christian boys with huge learning, বা with some books in their hands। এখানে আমি কি করলাম, উইথ এর কাছ থেকে এখানে একটা আমি নাউন প্রিপোজিশনাল ফ্রেজ লাগালাম, আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ লাগালাম এখান থেকে। তাহলে বয়ের পরে এদের লোকগুলো লাগলো। এই যদি রাজামশাই হয়, এরা হচ্ছে তার সামনের এই রাস্তা ঝাঁটানোর লোক, ফুল ছড়ানোর লোক, জল ছড়ানোর লোক, সিঙ্গা ফোকার লোক, এরা হচ্ছে হাওয়া করার লোক, উড়নি ধরার লোক, সামনে লাইক দ্যাট। তো এই যে স্ট্রাকচারটা দাঁড় করালাম আমি, নাউন ফ্রেজের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা শুধু এরকম আরো কিছু রুলস আছে, আমরা এরপরে ক্লজ লাগিয়েছি, প্লিজ আপনারা ওই ভিডিওটা কিন্তু দেখে নেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সেগমেন্ট। তো যাই আমি তৈরি করি না কেন, খেয়াল করে দেখতে হবে যে এর কেন্দ্রস্থলে আছে একটি নাউন। নাউন ফ্রেজ ইজ দ্যাট কাইন্ড অফ ফ্রেজ at the center of which is a noun। এটা হচ্ছে মোদ্দা কথা, বিয়ে বাড়ির বরের মতো। বিয়ে বাড়িতে বরের বন্ধুরা যে যত মাঞ্জা বেড়ে যাক না কেন, যতই সাজুগুজু করে যাক না কেন, বা কনের বান্ধবীরা যতই সেজে টেজে আসুক না কেন, যে যাই করে না, সেদিন প্রধান লোক কিন্তু বর এবং কনে, ফোকাসটা ওদের উপরে। আর বর কথা মানে হচ্ছে শ্রেষ্ঠ, ওই দিন বর হচ্ছে ওই আসলে শ্রেষ্ঠ লোক, এটা ভাবা হয় শাস্ত্র মতে। তো অনেকটা তাই নাউন ফ্রেজ হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি ওই, বা নাউন ফ্রেজের নাউনের অবস্থানটা হচ্ছে বরের মতো। তাহলে নাউন ফ্রেজকে সহজ করে বলতে গেলে আমরা কি বলবো, নাউন ফ্রেজ ইজ দ্যাট কাইন্ড অফ ফ্রেজ the focus which is framed with the main focus on the noun or the center of which is occupied by noun। তাহলে নাউন ফ্রেজ হচ্ছে সেই ধরনের ফ্রেজ যার কেন্দ্রস্থলে বা মেইন ফোকাস রয়েছে একটা নাউন, এবং যা কিছু বলা হচ্ছে, যা যা ওয়ার্ড ওখানে লাগানো হচ্ছে, সব কিন্তু ওকে রিলেট করে। এই যে ক্রিশ্চিয়ান বয়কে বলছে, বয়েজকে বলছে,
স্মার্ট বয়কে বয়েজকে বলছে ফার্স্ট তাই, দাও তাই, সাম অফ তাই, সঙ্গে উইথ ফিউ বুকস, ইন দেয়ার হ্যান্ডস, এভরিথিং ইজ রিলেটেড টু নাউন। তাহলে এই যে নাউন ফ্রেজ, এবং সঙ্গে আমি তার ছোট্ট জিনিস বলে দিয়েছি টুক করে, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ আসলে কিচ্ছু নয়, প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজ। A phrase beginning with a preposition is called a prepositional phrase. And for your kind information, প্রত্যেকটা প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে একটা নাউন ফ্রেজ থাকছে। দেখুন, with I mean preposition, some books, quantifier, noun. In our preposition, there, possessive মানে determiner, hands, noun. প্রিপোজিশনের সংজ্ঞা কি ছিল এই নিয়ে একটা আলোচনা আছে, সে আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। মানে ইনফ্যাক্ট এই সমস্ত স্ট্রাকচারাল যে রুলস ইন ডেপথ ডিসকাশন রয়েছে ওই ভিডিওগুলোতে। তো যে জিনিসটা জানাচ্ছে এই যে আমরা মোটামুটি যে ব্যাপারটা আলোচনা করছি তার মধ্যে নাউন ফ্রেজের সঙ্গে জুড়ে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজের ডেফিনেশনটা হচ্ছে বা আইডিয়াটা হচ্ছে, ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই প্লিজ, আইডিয়াটা আ ফ্রেজ বিগিনিং উইথ এ প্রিপোজিশন। নাউন ফ্রেজের ক্ষেত্রে নাউন যেরকম মূল্য, প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে কিন্তু মোটেই তা নয়। In case of prepositional phrase, it just begins with a preposition. কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের মূল জায়গাটা জুড়ে রয়েছে আর একটা নাউন ফ্রেজ, যেমন এখানে দেখালাম, এই যে this one, ক্লিয়ার? সো এই ধারণাটা যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এগিয়ে গেলেন 50%। মানে এই লোকগুলোকে আমি প্লেস করতে পারবো সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, আর কিছুটা ক্ষেত্রে এখানে, কেন সেটা পরে আসছি। তাহলে মোটামুটি সাবজেক্ট আর অবজেক্টের গল্পটা আমার অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। আমি জাস্ট আজকে র্যাপ আপ করবো, আমি একদম বেশি কিছু আর বলবো না। যে একটা সেন্টেন্সে মেন চারটে পিলার, স্ট্রাকচারাল চারটে পিলার, মেন না বলে বলা হলো কম্পোনেন্টস, যে চারটা অংশ নিয়ে একটা বাক্য গঠিত হতে পারে, সর্বোচ্চ চারটে কিন্তু থাকবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটা একটা ভাইরাল কথা, এস ভি ওর মধ্যে থাকতেই হবে এই দুজনকে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অবজেক্ট অ্যান্ড আদার্স হচ্ছে অপশনাল, দিজ আর ম্যান্ডেটরি, দিজ আর অপশনাল। অবজেক্ট না হলেও বাক্য হবে, অ্যাডভার্বিয়াল না হলেও বাক্য হবে, আদার্স না থাকলেও বাক্য হবে, কিন্তু এই দুটোকে থাকতে হবে। শর্ট করে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে স্যার গো, হোয়ার ইজ দ্য সাবজেক্ট? হ্যাঁ, অবভিয়াসলি দ্য সাবজেক্ট ইজ দেয়ার, ইউটা সাইলেন্ট রয়েছে, কিন্তু আমার এই না, ইউ নেই। সো সাবজেক্ট ফ্যাক্টর মাস্ট বি দেয়ার। সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর দ্য এসেন্সিয়াল indispensable part or parts of sentence. ক্লিয়ার? তো মোটামুটি এই দুটো অংশ আমরা মোটামুটি তো জেনে নিলাম, ইন্ডিসপেন্সেবল পার্ট। তবে তার সঙ্গে বাকি দুটো পার্ট তারাও তো থাকে, অপশনাল হতে পারে কিন্তু থাকে। তো মোটামুটি চারটে পার্ট বা চারটে মূল জিনিস বাক্যের, তার মধ্যে একদম প্রধান যে দুজন, এই দুজন। এরপর যেটা আলোচনা করলাম নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের বেসিক ব্যাপারটা তো বলেই দিয়েছি এবং আগে ভিডিওতে বলেছি, প্লিজ আপনারা দেখবেন। এবং সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে এই লোকগুলো। তাহলে 50% ডান, আর পড়েছে 50%। তাহলে বাকি আরেকটা ক্লাসকে দুটো ক্লাস নিয়ে গ্রামার পর্ব শেষ? নো, ইট ইজ নট দ্যাট ইজি। যত সমস্যা শুরু হবে এই জায়গা থেকে, এই ভার্ব লোকটাকে নিয়ে। পরের দিন কিন্তু আমি এই অ্যাডভার্বিয়াল সেগমেন্টটা আলোচনা করবো পরের যে ভিডিওতে, সবচেয়ে বেশি সময় নেবে, এবং দ্য নেক্সট অল দ্য ফলোইং ক্লাসেস, সাকসিডিং ক্লাসেস একে কেন্দ্র করে আলোচিত হবে। এবং এটাই কেন আমি মূল বলেছি ভার্বকে, আপনারা বুঝে যাবেন ওইখান থেকে, তোমরা বুঝে যাবে যারা স্টুডেন্টসরা রয়েছে আমার। সো কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানিও। আর যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে তোমাদের বা আপনাদের, যদি কোনো স্পেশাল কিছু ডিসকাশনের দরকার থাকে, প্লিজ পুট ফরওয়ার্ড ইউর ওপিনিয়ন্স ইন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড অবভিয়াসলি আই উইল ট্রাই টু definitely honor those suggestions. Okay, so up to this today, let's put an end. Thank you.